নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন গত বছরের 18 নভেম্বর যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছিল, এখন সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাণিজ্যিক পণ্যে পরিণত হয়েছে। বর্তমানে ফেসবুকের বিভিন্ন গ্রুপ, ভুয়া অ্যাকাউন্ট এবং পেজের মাধ্যমে স্পন্সর্ড বা টাকার বিনিময়ে চালানো বিজ্ঞাপনের মাধ্যমে 30 থেকে 250 টাকার বিনিময়ে পুরো দেশের বা বিভিন্ন আসন ভিত্তিক ভোটার তালিকা বিক্রি হচ্ছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও মেসেজিং অ্যাপ টেলিগ্রাম ব্যবহার করে প্রকাশ্যে অত্যন্ত স্বল্প মূল্যে বিক্রি হচ্ছে দেশের মানুষের ব্যক্তিগত তথ্যের অন্যতম বড় ভান্ডার ভোটার তালিকা। ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ডিসমিস ল্যাবের সাম্প্রতিক এক অনুসন্ধানে এমন ভয়াবহ চিত্র উঠে এসেছে। একটি স্বাধীন রাষ্ট্রের তথ্য সুরক্ষার জন্য এটি কেবল অশনি সংকেতই নয়, চরম গাফিলতির দৃষ্টান্ত। চলতি বছর 12 ফেব্রুয়ারি দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন গত বছরের 18 নভেম্বর যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছিল, এখন সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাণিজ্যিক পণ্যে পরিণত হয়েছে। জানা যায়, ওই সময়ে প্রচারণার সুবিধার্থে মনোনীত প্রার্থীদের এই ভোটার তালিকার অনুলিপি সরবরাহ করেছিল নির্বাচন কমিশন। বর্তমানে ফেসবুকের বিভিন্ন গ্রুপ, ভুয়া অ্যাকাউন্ট এবং পেজের মাধ্যমে স্পন্সর্ড বা টাকার বিনিময়ে চালানো বিজ্ঞাপনের মাধ্যমে 30 থেকে 250 টাকার বিনিময়ে পুরো দেশের বা বিভিন্ন আসন ভিত্তিক ভোটার তালিকা বিক্রি হচ্ছে। এসব তালিকায় ভোটারদের নাম, পিতা ও মাতার নাম, জন্ম তারিখ, ঠিকানা, পেশা ও ভোটার নাম্বার সহ একজন নাগরিকের অত্যন্ত গোপনীয় তথ্য সংযুক্ত রয়েছে। ডিসমিস ল্যাব খোদ এসব তালিকা কিনে এবং যাচাই করে প্রমাণ পেয়েছে যে অনলাইনে বিক্রি হওয়া এসব তথ্যগুলো হুবহু সঠিক। এই চরম অব্যবস্থাপনার বিষয়ে নির্বাচন কমিশনের যে দায়সারা মন্তব্য আমরা দেখলাম, তা অত্যন্ত হতাশাজনক। ইসির জনসংযোগ বিভাগের পক্ষ থেকে দাবি করা হয়েছে, প্রার্থী নির্বাচনী এলাকার ভোটার তালিকা ছাপানোর জন্য কম্পিউটারের দোকানে দেয়ায় হয়তো দোকানদাররা এসব কপি করে রেখে দিয়েছিল এবং সেখান থেকেই ফাঁস হয়েছে। প্রশ্ন হচ্ছে, এত বিপুল পরিমাণ সংবেদনশীল জাতীয় তথ্য শুধু একটি সফটওয়্যার বা ফাইলের মধ্য দিয়ে প্রার্থীদের হাতে ছেড়ে দেয়া কি যৌক্তিক? আর প্রার্থীদের থেকে তা কিভাবে ব্যবহার করা হবে তার কোনো নিয়মতান্ত্রিক বাধ্যবাধকতা কি ছিল না? ইসি কিংবা রাষ্ট্রের নীতি নির্ধারকেরা নাগরিকের তথ্য চুরির মতো এত বড় অপরাধের দায় কোনোভাবেই এড়াতে পারেন না। একজন নাগরিক কেবল রাষ্ট্র ও তার প্রাতিষ্ঠানিক ব্যবস্থার উপর আস্থা রেখেই নিজের সংবেদনশীল ব্যক্তিগত তথ্য জমা দেন। সেই তথ্য বেহাত হওয়া মানে নাগরিকদের ভয়াবহ বিপদের মুখে ঠেলে দেয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের একজন শিক্ষকের ভাষায়, এসব তথ্যের সাহায্যে অনায়াসে ভুয়া এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র তৈরি করে ফেলতে পারে সংঘবদ্ধ সাইবার অপরাধীরা। সেই ভুয়া পরিচয়ে ব্যাংক লেনদেন করা, ঋণ নেয়া কিংবা মোবাইল সিম তুলে অনলাইনে প্রতারণা করার মতো সাইবার অপরাধ ঘটার সমূহ আশঙ্কা থাকে। এর পরিণতিতে একজন সাধারণ ও নিরপরাধ মানুষ অযথাই বড় ধরনের আইনি, মানসিক ও আর্থিক বিপর্যয়ের সম্মুখীন হবেন। নাগরিকের তথ্যের সুরক্ষা নিয়ে এই ধারাবাহিক হেলাফেলা ও উদাসীনতার অবসান জরুরি। আমরা মনে করি, যেসব সরকারি প্রতিষ্ঠান নাগরিকদের ব্যক্তিগত, পারিবারিক, শিক্ষাগত ও অন্যান্য সংবেদনশীল তথ্য সংরক্ষণ করে, সেসব ডেটাবেজের সুরক্ষায় অবিলম্বে কঠোর নজরদারি, সর্বোচ্চ প্রযুক্তিগত অবকাঠামো এবং আন্তর্জাতিক মানদণ্ডের অডিট বা নিরীক্ষার ব্যবস্থা করা উচিত। ভবিষ্যতে যে কোনো নির্বাচনের ক্ষেত্রে কিংবা সেবাদানের প্রয়োজনে একেবারে ন্যূনতম যতটুকু তথ্য না দিলেই নয়, শুধু ততটুকুই শেয়ার করার আইনি রূপরেখা প্রণয়ন করতে হবে, যাকে প্রযুক্তির ভাষায় ডেটা মিনিমাইজেশন বলা হয়।